আপনার হেডফোনটা কানে গুঁজে নিন, কারণ আজ এমন এক গল্প বলবো যা সমাজের সব নিয়ম ভেঙে তৈরি হয়েছিল। শুনতে বসলে হয়তো আপনার বুকটা ছ্যাঁত করে উঠবে, বারবার মনে হবে, ছি, এসবও কি হয়? কিন্তু আমি রিনা, আর এটাই আমার জীবনের এক অন্ধকার অধ্যায়, যা আমি আজও কাউকে মুখ ফুটে বলতে পারিনি। ঘরের দরজাটা ভেজানো থাক, কানে থাকুক হেডফোন, আর আপনার চোখ আটকে থাকুক এই শব্দগুলোর ওপর, কারণ এইসব কথা শুনতে একটু সাহস লাগে, আর আমি জানি আপনার সেই সাহসটা আছে। আজও যখন আয়নার সামনে দাঁড়াই, সেই পুরনো রিনাকে খুঁজে পাই। পরনে একটা হালকা সবুজ রঙের সুতির শাড়ি, হয়তো একটু ঢিলে ঢালা, কিন্তু জানেন তো, কিছু কিছু কাপড় শরীরের গঠনকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলে। আঁচলটা কোমর থেকে নিচে নেমে গেছে, কিন্তু তার ফাঁক দিয়ে আমার মেদহীন পেটটা স্পষ্ট বোঝা যায়। লম্বা কালো চুলগুলো খোপা করে বাঁধা, কিন্তু কিছু এলোমেলো লতানো চুল কানের পাশ দিয়ে ঝুলে আছে। আমার শরীরটা যে এখনও যথেষ্ট আকর্ষণীয়, এই কথা আমি মিথ্যে বলবো না। অনেকেই হয়তো আমাকে দেখে মুখ ঘুরিয়ে নেয়, কিন্তু ভেতরে ভেতরে তাদের চোখের ভাষা আমি ঠিকই পড়ি। আমার বাড়ি বরিশাল জেলার একটি ছোট গ্রামে। এই গ্রামটা দেখতে শান্ত হলেও এখানে অনেক গল্প লুকিয়ে আছে, যা দিনের আলোয় বের হতে পারে না। এমনই এক গল্প আমার নিজের জীবন নিয়ে। যদি এমন আরও গল্প শুনতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার বিয়ে হয়েছিল প্রায় 10 বছর আগে। স্বামী সুজন ব্যবসা করে, কাজের সুবাদে প্রায়শই তাকে বাইরে থাকতে হয়। সংসারের সব দায়িত্ব আমার কাঁধে, আর আমি তা হাসি মুখেই পালন করি। শ্বশুর শাশুড়ি, দেবর, ননদ সবাই মিলেমিশে একান্নবর্তী পরিবার। কিন্তু এত মানুষের ভিড়েও আমার একটা ব্যক্তিগত শূন্যতা ছিল। সুজন কাজে ডুবে থাকত, আমাদের মাঝে ভালোবাসার অভাব ছিল না, কিন্তু সেই তীব্র আকর্ষণ, সেই আবেগপ্রবণ মুহূর্তগুলো ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। মনে হতো আমি যেন শুধু একটা যন্ত্র, সংসারের কলকবজা ঠিক রাখার দায়িত্ব আমার। এই শূন্যতাই একদিন আমাকে এক অচেনা পথে টেনে নিয়ে গেল। আমার দেবর রাহুলের কথা বলছি। সুজনের চেয়ে বছর 5 ছোট। তখন সবে গ্র্যাজুয়েশন শেষ করে একটা ছোটখাটো কাজ শুরু করেছে। রাহুল ছিল আমার সম্পূর্ণ বিপরীত। সুজন যেমন চাপা স্বভাবের, রাহুল ছিল ঠিক তার উল্টো। প্রাণোচ্ছল, হাসি খুশি, কথায় কথায় রসিকতা করা যার স্বভাব। প্রথম দিকে রাহুলের সাথে আমার সম্পর্কটা ছিল শুধুই একজন ভাবির সাথে দেবরের। সে আমাকে দিদিভাই বলতো, আমি তাকে ছোট ভাইয়ের মতোই দেখতাম। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছুই লিখে রেখেছিল। সুজন যখন দূরে থাকত, বাড়ির বেশিরভাগ দায়িত্ব আমার কাঁধেই পড়ত। রাহুল তখন পড়াশোনা শেষ করে একটু সময় পেত। সে দেখত আমি একা সব কাজ করছি। প্রথম দিকে সে শুধু একটু পাশে এসে দাঁড়াতো, হয়তো বাজার থেকে কিছু আনার কথা বলতো, বা হয়তো বলতো, দিদি ভাই কিছু লাগবে, আমি এনে দেব। এইটুকুতেই আমার ভালো লাগতো, কারণ সুজন কখনো এসব নিয়ে মাথা ঘামাতো না। ধীরে ধীরে রাহুলের সাহায্য বাড়তে থাকলো। সে বিকেলে আমার সাথে চা খেতে বসতো, সংসারের গল্প শুনতো, আমার ছোটখাটো সমস্যার কথা শুনতো মনোযোগ দিয়ে। একবার আমার হাতে গরম চায়ের ছ্যাঁকা লেগেছিল। সে কি অস্থির, দৌড়ে গিয়ে বরফ নিয়ে এসে আমার হাতে ধরে রইল অনেকক্ষণ। সেই প্রথম ওর হাতের উষ্ণ স্পর্শ আমার সারা শরীরে একটা অদ্ভুত শিহরণ জাগিয়েছিল। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি, বারবার ওর স্পর্শটা মনে পড়ছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করলাম, ছি রিনা, কি ভাবছিস, ও তোর দেবরের মতো, ভাইয়ের মতো। কিন্তু মন মানছিল না। এরপর থেকে ওর সাথে আমার মেলামেশার ধরনটাই পাল্টে গেল। ওর চাহনি, ওর হাতের মৃদু স্পর্শ, ওর ফিসফিস করে কথা বলার ভঙ্গি, সব কিছুতে যেন একটা ভিন্ন অর্থ খুঁজে পেতাম। রান্নাঘরে আমি যখন কাজ করতাম, ও হয়তো পাশ দিয়ে যাওয়ার সময় আমার পিঠে আলতো করে হাত বুলিয়ে দিত, বা আমার আঁচলটা ঠিক করে দিত। মাঝে মাঝে ইচ্ছে করেই আমার খুব কাছে এসে দাঁড়াতো, যাতে ওর শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারি, আমার নিঃশ্বাসের শব্দ যেন ওর কানে পৌঁছায়। এসব ছোট ছোট স্পর্শ, ছোট ছোট ইঙ্গিতগুলো আমার ভেতরে একটা চাপা উত্তেজনা সৃষ্টি করছিল, যা আমি নিজেই বুঝতে পারছিলাম না কিভাবে সামলাবো। একদিন রাতে সুজন গ্রামের বাইরে গিয়েছিল। বাড়িতে শুধু শ্বশুর শাশুড়ি আর আমি আর রাহুল। বিদ্যুৎ চলে
গিয়েছিল। ভ্যাপসা গরম আর অন্ধকার যেন আমাদের ভেতরের আগুনটাকে আরও উস্কে দিচ্ছিল। শ্বশুর শাশুড়ি ছাদে ঘুমোতে গেলেন, আর আমি বারান্দায় একটা হাত পাখা নিয়ে বসেছিলাম। রাহুল এসে আমার পাশে বসল। মৃদু চাঁদের আলোয় ওর মুখটা অস্পষ্ট দেখা যাচ্ছিল। সে আমার হাত থেকে পাখাটা নিয়ে নিজেই আমাকে বাতাস করতে লাগলো। আমি বাধা দিতে পারিনি। ওর হাতের স্পর্শে আমি যেন অসাড় হয়ে যাচ্ছিলাম। সে হঠাৎ ফিসফিস করে বলল, দিদি ভাই, তোমাকে খুব একা লাগে তাই না? ওর কথায় আমার চোখের কোণে জল এসে গেল। সে হয়তো আমার মানসিক দুর্বলতার সুযোগটা নিচ্ছিল, কিন্তু আমি তখন নিজেকে ধরে রাখার মতো অবস্থায় ছিলাম না। ওর উষ্ণ হাতের স্পর্শ আমার গাল ছুঁয়ে গেল। সে আমার চোখের জল মুছিয়ে দিল। তার শরীরের ঘ্রাণ, তার নিঃশ্বাস আমার খুব কাছে। সে আরও ঝুঁকে এলো। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হচ্ছিল যেন আমার সারা শরীর কাঁপছে, আর আমি কোনোভাবেই নিজেকে আটকাতে পারছিলাম না। সে আমার কানের কাছে এসে খুব নিচু স্বরে কিছু কথা বলল, যা আমি আজও পরিষ্কারভাবে উচ্চারণ করতে পারবো না, কিন্তু তার প্রতিটি শব্দ আমার শরীরের প্রতিটি শিরা উপশিরাকে সজাগ করে তুলেছিল। সে বলল, তুমি এত সুন্দর আর কেউ বোঝে না। এই কথাগুলো যেন একটা অদৃশ্য শিকল দিয়ে আমাকে বাঁধছিল। আমি জানতাম এটা ভুল, কিন্তু সেই মুহূর্তে আমার মন, শরীর সব কিছু যেন ওর হাতের মুঠোয় বন্দি। সে রাতে আমরা ছাদে অনেকক্ষণ বসেছিলাম, হাত ধরে, নীরবতায় ডুবে। সেই নীরবতা ছিল হাজারো কথার চেয়েও ভারী। পরদিন সকালে যখন সুজন ফিরল, আমি রাহুলের দিকে চোখ তুলে তাকাতে পারছিলাম না। আমার বুকটা ধুকফুক করছিল। মনে হচ্ছিল যেন সবাই জেনে গেছে আমাদের গোপন অভিসারের কথা, কিন্তু রাহুল ছিল সম্পূর্ণ স্বাভাবিক, যেন কিছুই ঘটেনি। এটাই ছিল ওর কৌশল, আমাকে দোষী অনুভব করানো, অথচ নিজে সম্পূর্ণ নির্লিপ্ত থাকা। এই লুকোচুরিটা আমার জন্য খুব কষ্টের ছিল। সে আমাকে এমন এক জালে জড়িয়েছিল যেখানে বের হবার পথ ছিল না। আমি ওর প্রতি রাগ করতে পারতাম না, কারণ আমি নিজেও তো সেই খেলাতে সম্মতি দিয়েছিলাম। এই ধরনের মুহূর্তগুলো এরপর বাড়তেই থাকলো। সুজন বাইরে গেলে রাহুল যেন আমার ছায়া হয়ে যেত। রাতে খাবার পর সবাই ঘুমিয়ে গেলে সে চুপি চুপি আমার ঘরে আসতো। আমরা অনেকক্ষণ কথা বলতাম, হাত ধরে বসে থাকতাম। ওর স্পর্শ, ওর উষ্ণতা আমাকে অন্য এক জগতে নিয়ে যেত। আমি জানতাম এটা একটা চোরাবালি, কিন্তু আমি যত বের হতে চাইতাম ততই আরও গভীরে ডুবে যেতাম। সে খুব চালাক ছিল। বারবার আমাকে বলতো, কেউ যেন না জানে দিদি ভাই, জানলে আমার জীবনটা নষ্ট হয়ে যাবে। তোমারও কি হবে ভাবো একবার। এই ভয়টা আমাকে আঁকড়ে ধরেছিল। আমি সমাজের চোখে খারাপ হতে চাইনি, পরিবারের মুখে কালি লাগাতে চাইনি, কিন্তু ওর সাথে কাটানো সেই মুহূর্তগুলো ছিল আমার জীবনের একমাত্র আশ্রয়, যেখানে আমি আমার একাকিত্ব ভুলতে পারতাম। একদিন আমাদের এক ঘনিষ্ঠ আত্মীয়ের বিয়ে ছিল। সুজন যেতে পারেনি, তাই আমি রাহুলকে নিয়ে গিয়েছিলাম। বিয়ের অনুষ্ঠানে লোকে লোকারণ্য, সবাই আনন্দে মেতে আছে। আমি শাড়িতে সেজেছিলাম, রাহুল আমার পাশেই ছিল। একটা গান চলছিল। হঠাৎ রাহুল আমার হাত ধরে টানল, দিদিভাই চলো একটু নাচি। আমি প্রথমে ইতস্তত করেছিলাম, কিন্তু সে আমার দিকে এমনভাবে তাকালো যে আমি ওকে ফেরাতে পারলাম না। আমরা যখন নাচছিলাম তখন রাহুল আমাকে খুব কাছে টেনে নিয়েছিল। ওর হাতের উষ্ণতা, ওর শরীরের ঘ্রাণ, ওর নিঃশ্বাস সব কিছু আমাকে পাগল করে দিচ্ছিল। আমি ওর দিকে তাকাতেই সে আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, আজ তোমাকে যা লাগছে দিদিভাই, ইচ্ছে করছে এই মুহূর্তে। সে কথাটা শেষ করেনি, কিন্তু তার অসম্পূর্ণ কথাগুলো আমার ভেতরে একটা ঝড় তুলেছিল। সেই রাতে যখন আমরা ফিরছিলাম, গাড়ির মধ্যে সে আমার হাতটা শক্ত করে ধরেছিল। আমি জানতাম এই সম্পর্কটা বিষাক্ত, কিন্তু এই বিষ যেন আমাকে ধীরে ধীরে মিষ্টি মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছিল। এই সম্পর্কের টানাপড়েন আমাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। আমি একদিকে সুজনের প্রতি আমার কর্তব্য, আমার সংসারের প্রতি দায়িত্ববোধ, আর অন্যদিকে রাহুলের প্রতি এক অপ্রতিরোধ্য আকর্ষণ, এই দুয়ের মাঝে পড়ে ছটফট করছিলাম। আমার ঘুম কমে গিয়েছিল, খাওয়ার রুচি চলে গিয়েছিল। আমি হাসতে পারতাম না মন খুলে, কারণ মনের গভীরে একটা ভয় আর অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। রাহুলের সাথে যখন আমি একা থাকতাম, তখন সেই মুহূর্তগুলো আমার কাছে স্বর্গের মতো লাগতো, কিন্তু যেই সে আমার কাছ থেকে দূরে সরে যেত, সেই মুহূর্তগুলোই আমাকে নরকের যন্ত্রণা দিত। আমি নিজেকে এই অবস্থা থেকে বের করে আনতে পারছিলাম না। রাহুলের কথা, তার ছোঁয়ায়, তার চাহনিতে আমি যেন পুরোপুরি নিয়ন্ত্রিত হয়ে পড়েছিলাম। সে আমার মনের দুর্বলতাকে এতটাই সুকৌশলে কাজে লাগিয়েছিল যে আমি তার থেকে বের হওয়ার কোনো পথ খুঁজে পাচ্ছিলাম না।
এক রাতে যখন সবাই ঘুমিয়েছিল, রাহুল আমার ঘরে এসেছিল। সেদিনের আবহাওয়াটা একটু ভিন্ন ছিল। সেদিনের উষ্ণতাটা শুধু আবহাওয়ার কারণে ছিল না, ছিল আমাদের ভেতরের অনুভূতির কারণে। সেদিনের স্পর্শগুলো যেন আরও গভীর কিছু চাইছিল। আমি যখন ওর চোখে চোখ রাখলাম, তখন আমার মনে হলো যেন আমি একটা গভীর অতল গহ্বরে পড়ে যাচ্ছি। সে আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার উষ্ণ নিঃশ্বাস আমার মুখে এসে পড়ছিল। আমার ঠোঁট কাঁপছিল, কিন্তু আমি কোনো কথা বলতে পারছিলাম না। হঠাৎই সে আমার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। তারপর আমার কানের কাছে এসে ফিস ফিস করে বলল, জানো দিদি ভাই, তোমার সাথে থাকা এই মুহূর্তগুলো ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। তুমি ছাড়া আমার জীবনটাই অসম্পূর্ণ। ওর এই কথাগুলো যেন আমাকে আরও দুর্বল করে দিচ্ছিল। আমি জানতাম এটা আমাকে আটকে রাখার একটা কৌশল, এক ধরনের আবেগপ্রবণ ব্ল্যাকমেইল, কিন্তু আমার মন তখন তার এই কথায় সম্পূর্ণ সায় দিচ্ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, আর সেই মুহূর্তেই আমাদের ঘরের দরজায় একটা মৃদু শব্দ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। রাহুলের হাত আমার হাত থেকে সরে গেল। আমার বুকটা ধরফর করে উঠল। কি হলো? কে আসছে? রাহুল দ্রুত পায়ে খাটের নিচে লুকিয়ে পড়ল। আমি তাড়াতাড়ি করে বালিশগুলো ঠিক করে শুয়ে পড়লাম, যেন আমি গভীর ঘুমে মগ্ন। দরজাটা খুলে গেল, আর আমার শ্বশুর মশাই মাথা ঢুকিয়ে দেখলেন। তিনি হয়তো জল খেতে উঠেছিলেন বা অন্য কোনো কারণে এসেছিলেন। তিনি আমাকে দেখে বললেন, আমি তো তোমাকে ভালোবাসি। আমি বললাম, এটা ভালোবাসা নয় রাহুল, এটা একটা ভুল পথ। এই পথে শুধু কষ্ট আছে, আর কিছু নেই। সে অনেক অনুনয় বিনয় করল, আমাকে বোঝানোর চেষ্টা করল, এমনকি আমাকে ভয় দেখানোর চেষ্টা করল যে সে সব কথা সুজনকে বলে দেবে। কিন্তু আমি সেদিন কোনো ভয় পাইনি, কারণ আমি জানতাম আমি যা করছি তা নিজের ভালো থাকার জন্য করছি। আমি নিজের আত্মসম্মান আর আমার সংসারের কথা চিন্তা করলাম। আমি তাকে স্পষ্ট জানিয়ে দিলাম যে আমাদের মাঝে যা কিছু হয়েছে তার সবটাই এখানেই শেষ। সে যদি এটা নিয়ে কোনো ঝামেলা করে, আমি নিজেই সুজনকে সব বলে দেব। এটা শুনে সে স্তম্ভিত হয়ে গিয়েছিল। তারপর থেকে আমাদের মাঝে একটা দূরত্ব তৈরি হলো। সে আমার সাথে আগের মতো কথা বলতো না, চোখ তুলে তাকাতো না। আমি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করলাম। আমি বুঝতে পারলাম জীবনের কিছু সম্পর্ক আছে যা সমাজের নিয়ম মেনে হয়, আর কিছু সম্পর্ক আছে যা শুধু ধ্বংসই নিয়ে আসে। এই ধরনের নিষিদ্ধ আকর্ষণ সাময়িক আনন্দ দিলেও তার ফল হয় ভয়ঙ্কর। নিজেকে ভালো রাখা, নিজের সম্মান রক্ষা করা, এর চেয়ে বড় কিছু হতে পারে না। আমি শিখেছি নিজের মনকে নিয়ন্ত্রণ করা কতটা জরুরি, আর ভুল পথের হাতছানি থেকে নিজেকে বাঁচিয়ে রাখা কতটা কঠিন, কিন্তু অসম্ভব নয়। এই গল্প আমার জীবনের একটা তিক্ত অভিজ্ঞতা, যা আমাকে শিখিয়েছে সম্পর্কের সীমারেখা কতটা গুরুত্বপূর্ণ। অন্যের মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া বা নিজেকে দুর্বল হতে দেওয়া, দুটোই ধ্বংস ডেকে আনে। হয়তো আমার এই গল্পটা অনেকের জীবনে একটা সতর্কবার্তা হিসেবে কাজ করবে।